হ্যালো ভিউয়ার্স, লিগ্যাল পয়েন্ট বাংলা থেকে আমি অ্যাডভোকেট সুব্রত শীল আমার এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব যে বেল বা জামিন পেয়ে যাওয়ার পর কি আপনাদের করণীয় এবং কি সতর্কতার প্রয়োজন আছে। আপনারা সবাই মোটামুটি জানেন যে কোনো সিরিয়াস অফেন্স বা কোনো লাইট বা লঘু অফেন্স যদি বা চার্জ যদি হয় তখন কিন্তু এফআইআরটা থানা মারফত কিন্তু এফআইআরটা ইস্যু করা হয় এবং এফআইআরটা হয়। এবং আপনারা সবাই জানেন যে এফআইআর হয়ে গেলেই আপনাদেরকে যদি লঘু যদি অফেন্স থাকে, লাইট অফেন্স বা সিরিয়াস অফেন্স থাকলে কিন্তু আপনাদেরকে কিন্তু জামিনটা নিতে হয়। এবং এই জামিনের বিষয়ে আমি বলে দিই, আপনারা জানেন যে যদি খুব সিরিয়াস অফেন্স হয় বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ডাইরেক্ট পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে যায়। এবং যদি কোনো লাইট অফেন্স থাকে বা লঘু অফেন্স থাকে সেক্ষেত্রে কিন্তু থানা থেকে 41A সিআরপিসির একটি নোটিশ সার্ভ করা হয় এবং সেই নোটিশের মাধ্যমে উকিলবাবুর সঙ্গে আপনারা যোগাযোগ করেন এবং তখন আপনারা জামিনটা পেয়ে যান। এবং সিরিয়াস অফেন্সের ক্ষেত্রেও কিন্তু সেটা ধরুন জামিনটা চট করে পাওয়া যায় না এবং পরবর্তী ক্ষেত্রে যখন চার্জশিট এসে যায় এবং দু একবার বেল অ্যাপ্লিকেশানটা ডিনাই করার পর কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেটাও হয়ে যায়, জামিনটা পেয়ে যায়। এবার আমি বলি যে আপনাদের এগেনস্টে যখনই কোনো এফআইআর হয়ে যায় আপনাদের তখন বুদ্ধিশুদ্ধি লোপ পায়। আপনারা তখন ছোটাছুটি করেন কি বন্ধুবান্ধব কি কোনো এজেন্টের মাধ্যমে কোনো উকিলবাবুর সঙ্গে যোগাযোগ আপনারা করতে বাধ্য হন, কারণ এতই আপনাদের প্যানিক একটি তৈরি হয়। এবং এর ফলে কিন্তু আপনারা সেই উকিলবাবুর সঙ্গে কিন্তু ডাইরেক্ট কন্ট্যাক্টও অনেক সময় করেন না এবং তার সঙ্গে কোনো আলোচনাও করেন না যে বেলটা আমরা পাবো, এটা কোন সেকশান আছে, কিভাবে আমরা বেলটা আপনি করে দেবেন, এরকম আপনারা কোনো আলোচনাও করেন না। আপনারা যে বন্ধুবান্ধব এজেন্ট বা যে আপনাদেরকে কোনো কন্ট্যাক্ট দিয়েছে উকিলবাবু মারফত ফোনেই আপনারা উকিলবাবুর সঙ্গে কন্ট্যাক্ট করে নেন এবং উকিলবাবু কোর্টে আসতে বলে আপনারা যাবতীয় যে কাগজপত্র আপনারা সই করে নেন এবং আপনাদের যদি যেটা বেলেবেল সেকশন হয় তাহলে আপনারা বেল পেয়ে যান। এটাই আপনারা সাধারণত করে থাকেন। এবার আমি বলছি, দেখুন আপনারা তো যখন বেলটা পেয়ে যাবেন, বেলটা পেয়ে গেলেন, তারপরে আপনাদের যে যাবতীয় যে প্যানিক আছে সেটা 90% কিন্তু চলে যায় এবং আপনারা কিন্তু খুব জিনিসটাকে লাইটলি নিয়ে নেন। যে কোনো ধরনের কেস এফআইআর হয়ে গেলেই কিন্তু কেসই হয়, ক্রিমিনাল কেসই হয়। এখানে কিন্তু কোনো জিনিসই লাইটলি নিয়ে যাবার কোনো এখানে মানসিকতা থাকা উচিত না। আপনি যখনই বেলটা পেয়ে গেলেন তারপরে কিন্তু এটা আপনি ভাবলেন না যে হ্যাঁ এই কেস কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে এই কেসটা কিন্তু জামিন পাওয়ার পর এই কেসটা কিন্তু 3 থেকে 5 বছর চলতে পারে এবং এখানে যাবতীয় যে কমপ্লেনের তার সাক্ষী হয়ে যাওয়ার পর ক্রস এক্সামিনেশান হয় এবং তার একটা দীর্ঘমেয়াদী প্রসেস আছে। সেটা আমার অন্য ভিডিওতেও হয়তো আমি আলোচনা করেছি, নাহলে পরে আলোচনা করব। আমার বক্তব্য এইটাই যে বেল হয়ে যাওয়ার পরে কিন্তু তার অনেকগুলো ডেট থাকে এবং তার বিভিন্ন ধরনের স্টেজ থাকে ক্রিমিনাল কোর্টে এবং সেইগুলোকে কিন্তু আপনাকে অতিক্রম করতে হবে। এবং এই যে স্টেজগুলো, যে পরবর্তী ডেটগুলোতে যদি আপনি হাজির না থাকেন, ক্রিমিনাল কেস মানেই হচ্ছে যে যারা আসামি বা অ্যাকিউজ তাদের কিন্তু প্রত্যেকটা ডেটে কিন্তু হাজির থাকতে হবে কোর্টে। এবং এই যে হাজির যদি থাকতে আপনি যদি কোনো রকমে যদি অসমর্থ হন তাহলে কিন্তু যদি আপনার জানাশোনা উকিলবাবু থাকে বা যেই উকিলবাবুর সঙ্গে আপনি মারফত আপনি কেসটা জামিনটা নিয়েছেন তার সঙ্গে যদি আপনার যোগাযোগ যদি না থাকে তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। ধরুন একটা ডেটের যদি কোনো স্টেপ না নেওয়া হয় কি আপনি যদি হাজির না থাকেন তাহলে কিন্তু আপনার বেলটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে বা বেলটা কিন্তু আগের স্টেজে এসে যাবে। বেল নেওয়ার আগে আপনার যে স্টেজ আছে, মানে আমি এখানে বলতে চাইছি যে আপনি যদি কোনো স্টেপ না নেন, আপনি যদি হাজির না থাকেন তাহলে আপনার আগের স্টেজ অনুযায়ী কিন্তু আবার আপনার নামে অ্যারেস্ট অফ ওয়ারেন্ট কিন্তু বেরিয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আবার আপনাকে নতুন করে কিন্তু কোর্টে হাজির থাকতে হবে এবং বেল পিটিশান দিয়ে আবার সেই বেল অ্যামাউন্টটা কিন্তু আপনাকে এখানে নিতে হবে। এবং আপনার যে জামিনদার বা এখানে সিউরিটি বলে, এই সিউরিটিও কিন্তু ঠিক বিপদে পড়ে যাবে এবং তার যে লাইসেন্স আছে এবং তার এগেনস্টেও কিন্তু
446 সিআরপিসি, সেকশন 446 সিআরপিসি আইনে কিন্তু তারও লাইসেন্স বাতিল হতে পারে। সেই যে বন্ডটা আপনার হয়ে পেশ করেছে সেটার এগেনস্টে কিন্তু পেনাল্টি হয়ে যাবে তাদের উপরে, এবং সেই বন্ডটা কিন্তু বাতিল হয়ে যাবে। এই জন্যই আমরা আপনাদেরকে আবার বলছি যে আপনারা হতে পারে কোনো একটি কারণবশত আপনি বেল নিয়ে নিলেন, পরের কোনো ডেট অনুযায়ী বা পরবর্তী মাঝখানেও আপনি কোনো ডেটে কিন্তু হাজির হলেন না, তার কিন্তু আইনত প্রভিশন আছে। আপনি হয়তো মেডিকেল গ্রাউন্ড আছে, আপনি ধরো বাড়ির লোকের যদি কোনো প্রবলেম হয় তার জন্য আপনি হসপিটালে গেছেন, এই রকম গ্রাউন্ডে কিন্তু আপনি এই ক্রিমিনাল সেকশন অনুযায়ী সেকশন 317 সিআরপিসি অনুযায়ী কিন্তু আপনার উকিলবাবু যদি পিটিশন করে যে এই গ্রাউন্ডের জন্য আপনি আজকে হাজির থাকতে পারেননি, তার দায়িত্ব সেই উকিলবাবু নিচ্ছেন আপনার হয়ে। এই রকম পিটিশন করলে কিন্তু আপনার হাজির থাকার কোনো দরকার নেই, এবং বেলটা কিন্তু আবার সেই নেক্সট স্টেজ অনুযায়ী যেরকম হয় সেই স্টেজে চলে যাবে। আপনাদেরকে এটা একটা কথা বলে দিই যে বেলটা আপনি যখন পেলেন তার কিন্তু পরবর্তী 2, 3 কি 4টে ডেট কিন্তু থাকে বেলটা কনফার্মেশন হয়ে যাওয়ার জন্য। বেলের উদ্দেশ্য হচ্ছে আপনি যে আপনার এগেনস্টে যে চার্জ হয়েছে, যে এফআইআর হয়েছে, সেইটার আওতায় আপনি এসে গেলেন এবং কোর্টের আওতায় আপনি এসছেন, এবং কোর্টে আপনি সেটাকে কন্টেস্ট করবেন, এবং আপনি এই যে আপনার যে এলাকা আছে, আপনার যে বাসস্থান আছে এবং যে জুরিডিকশন আছে, সেক্ষেত্রে সেখান থেকে কিন্তু আপনি বাইরে যাবেন না বা অ্যাবসকন্ডিং হবেন না। তাহলে বুঝতে পারছেন এই বেল নেওয়ার পরে আপনাদের কত বড় রেসপন্সিবিলিটি এখানে এসে যায়। দেখুন, আরেকটি কথা আমি ভিউয়ার্সদের বলতে চাই যে কোনো ক্রিমিনাল কেসকে কিন্তু খুব সহজভাবে আপনারা নেবেন না এবং লাইটলি নেবেন না, এবং আপনাদের কাছে আমি অনুরোধ করছি যে এই সব ক্রিমিনাল অফেন্স করার আগে আপনারা চিন্তাভাবনা করবেন এবং এই সব কার্যকলাপ থেকে করার থেকে কিন্তু বিরত থাকবেন। একবার যদি এফআইআর হয়ে যায় তাহলে কিন্তু এটা ভুগতে হবে আপনাকে 3 থেকে 5 বছর অথবা তারও বেশি। এটা যতই সাধারণ অপরাধ হয়ে থাকুক বা সিরিয়াস অপরাধ হয়ে থাকুক, সব ক্ষেত্রেই কিন্তু আপনার উপর কিন্তু একটি কোর্টের নজরদারি থাকবে। আরেকটি কথা বলে দিচ্ছি, এখন আমাদের বাংলা থেকে বেশিরভাগই ছেলেমেয়েরা কিন্তু কার্য অনুযায়ী বা নিজেদের সার্ভিস অনুযায়ী কিন্তু ভিন্ন রাজ্যে যায়, এবং এই রকম যদি কেউ কোনো রকম অফেন্স করে দেয় বা তার এগেনস্টে যদি এফআইআর হয়ে যায়, এবং তাকে কিন্তু এই বেল নিতে সেই ভিন্ন রাজ্য থেকে কিন্তু 5-7 দিনের ছুটি নিয়ে এখানে আসতে হবে, এবং তাদের এইটাই মাথায় রাখতে হবে যে তাদের কত রকম বড় রেসপন্সিবিলিটি হয়ে গেল এই রকম কেসের আওতায় পড়ে গেলে। ভিউয়ার্সরা, আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য আপনাদেরকে একটু সতর্ক করে দেওয়া। সতর্ক এই জন্য করে দেওয়া যে যখনই আপনারা এফআইআর আপনাদের এগেনস্টে হবে এবং তখনই আপনারা একটি ভালো উকিলবাবুর সঙ্গে যোগাযোগ করবেন, পার্সোনালি যাবেন বা আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে তাকে নিয়ে যাবেন এবং ব্যাপারটা বুঝবেন কোন কোন সেকশানে এফআইআরটা হয়েছে, এবং উকিলবাবুর সঙ্গে কথা বলে এটা আপনারা বুঝতে পারবেন যে কোন কোন ডেটে আপনার বেলটা ফাইল করবেন, বেল অ্যাপ্লিকেশানটা হবে, এবং পরবর্তী ডেটগুলো কিন্তু অবশ্যই আপনার উকিলবাবু থেকে জেনে নেবেন। এবং আরেকটি কথা আমি বারবার বলছি, কোনো একটি ডেট বেল পেয়ে গেলেন, বেল পাওয়ার পর যে পরবর্তী কোনো ডেট কিন্তু আপনারা মিস করবেন না। যদি আপনি মিস করেন মেডিকেল গ্রাউন্ড বা যে কোনো বাবা মার শরীর খারাপ বা এই ধরনের যদি কোনো আনঅ্যাভয়েডেবল সিচুয়েশান থাকে, তাহলে আগে থেকে আপনার উকিলবাবুকে কিন্তু আপনি অ্যালার্ট করে দেবেন, ইনফরমেশানটা দেবেন যে অমুক ডেটে কিন্তু আমি হাজির হতে থাকছি না। উকিলবাবু আপনার হয়ে তার যাবতীয় স্টেপ এবং ব্যবস্থা গ্রহণ করবে, অর্থাৎ পিটিশন করে দেবে। তাহলে আজকের মতন এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।